গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় অর্থনীতি, রাজনীতির এপিট আর ওপিট নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের লিডারশিপের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, গত 13ই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে তিনি বলেছেন, আগামী 26 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। এ নিয়ে বিএনপি তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং বেশ কিছু দল কিন্তু নাখোশ রয়েছে। এই নিয়ে কথা বলতে চাই, জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে চাই, গণভোট নিয়ে কথা বলতে চাই। অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমে আমি বাম দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই, মামুনুর রশিদ খান, সহ সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। এরপরে আমার ডান দিকে রয়েছেন আতিকুর রহমান রাজা, কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। মামুন ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। মত দ্বিমতের দোলাচলের মধ্যে আমরা কিন্তু দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কিন্তু বেশ কিছু দল নাখোশ রয়েছে, অখুশি রয়েছে। আপনার কাছে মূল্যায়ন কেমন এবং বিশ্লেষণ কেমন? জাতীয় নির্বাচনই হলো একটি দেশে ক্ষমতা পরিবর্তনের মূল চাবিকাঠি বা পথ বলতে পারেন, রাস্তা বলতে পারেন। সেই জাতীয় নির্বাচন আমরা লক্ষ্য করছি যে যত ঘনিয়ে আসছে, সময় যত ঘনিয়ে আসছে, এত কিন্তু এর বিরুদ্ধে শুরু হয়ে গেছে। এখন একটি বিষয় খুব আলোচনার মধ্যে চলে আসছে, গণভোট। এখন গণভোটটা কেন? গণভোটের উদ্দেশ্য কি? দর্শকবিন্দু, আপনারা অভিহিত আছেন, দেশবাসী অভিহিত আছে যে বিগত 17 বছর এই দেশটা একটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল। লুণ্ঠন, চাঁদাবাজি, ব্যাংক লুট এবং এই দেশকে বিভিন্নভাবে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয়েছিল, যার প্রেক্ষিতে মানুষের ক্ষোভ, হতাশা এবং মানুষের প্রতিরোধের মুখে সেই পতিত স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, এই যে সংগ্রাম, এই সংগ্রামটা কিন্তু একটি ভিন্ন ফরম্যাটে হয়েছিল। এই সংগ্রামটা কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু সেই সময় নেতৃত্ব দেয়নি। রাজনৈতিক দলেরা ব্যাক থেকে একটি ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন না, সাধারণ ছাত্র দল, সাধারণ জনগণকে দিয়ে তারা কিন্তু এটা একত্রিত করেছে এবং সেই পতিত সরকারকে এই দেশ থেকে হটাইতে সম্ভব করেছে। যার প্রেক্ষিতে মূল ভূমিকা কারা? মূল ভূমিকা সেই নেতৃত্বদানকারী ছাত্ররা এবং সাধারণ জনগণ। তো এখন সাধারণ জনগণ আগামী দিনে ভোট দিয়ে তারা একজন নেতা নির্বাচিত করতে চায়। এখানেই বাধা। আমরা প্রথম থেকে দেখে আসছি একটি দল যারা ইসলামের দোহাই দিচ্ছে, ইসলামকে যারা পুঁজি করছে, তারা শুরু থেকে কিন্তু সবসময় চেষ্টা করছে এটা ঝামেলা পাকিয়ে রাখতে, এটা গ্যাঞ্জাম পাকিয়ে রাখতে। আবার যখন তারা কথা বলছে তখন বলছে যে আমরা ক্ষমতায় আসছি। ওকে, আপনি ক্ষমতায় আসেন, জনগণ চায় যে তার ভোটের মাধ্যমে যে যোগ্য ব্যক্তি সেই ক্ষমতায় আসবে। পরবর্তী আমরা কি দেখলাম? জাস্ট 5ই আগস্টের পরপরই তারা একটা প্রেক্ষাপট তৈরি করে তারা প্রথমত সচিবালয়টা দখলে নিয়ে তারা কিছু সচিব এখানে বসিয়ে তারা 3-4টা ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিয়ে দিল এবং সুকৌশলে তারা একটা নির্বাচন দিল এবং আপনি জানেন সেই নির্বাচন বিতর্কিত হয়েছে এবং বিতর্ক আছে। সেই নির্বাচনে যখন ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেল, এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি ফিরতে চাই একটু রাজা ভাই আপনার কাছে। গত 13 তারিখে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন এবং দৃঢ়কণ্ঠে বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। কিন্তু জামাত সহ এনসিপি কিন্তু এই গণভোট নিয়ে একটি তালবাহানা শুরু করেছে বা তাদের চাওয়া এবং যে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগেই যেন তারা এই গণভোটটি দেন, দাবি তুলেছেন। আপনার বিশ্লেষণ কেমন? অসংখ্য ধন্যবাদ চ্যানেল এস-এর পরিবারকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেশে যে প্রেক্ষাপটে অবস্থান করছি, আপনি যে প্রশ্নটি করেছেন যে গণভোট নিয়ে
কিছু দলের মত আছে, কিছু দলের দ্বিমত আছে। আসলে সকল দলেরই মত আছে, বিকজ সময়ের দ্বিমত। কেউ চাচ্ছে নভেম্বরে হোক, কেউ চাচ্ছে ভোটের দিনে, জাতীয় নির্বাচনের যে ভোটের দিন ওই দিনে হোক। যেমন জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারা বলেছে ভোটের দিনেই গণভোটটা হলে ভালো হয়। তারেক রহমান যিনি বলেছে যে 3.5 কোটি টাকা, 3,500 কোটি টাকা 3,500 কোটি টাকা এই গণভোট আয়োজনে ব্যয় হতে পারে। তো এই টাকাটা আমরা যদি কৃষকের আলু সংরক্ষণের যে সিস্টেমে ব্যয় করতে পারি হিমাগারের জন্য, তাহলে গণভোটের থেকে এটা বেশি প্রাধান্য পাবে। গণভোট এর পার্থিব অর্থ দ্বারা জনগণের মত যাচাইয়ের জন্য একটা ভোটের আয়োজন। কেন সেটা করবে সরকার? আজ অন্তর্বর্তীকালীন সরকারের বয়স চলছে রানিং 13 মাস, মেবি ভুল যদি না হয়। সরকার বিগত ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে 5 আগস্ট 2024-এ, আর 6 আগস্ট সংসদ ভেঙে দেওয়া হলো। 8 আগস্ট ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো। এই গণভোটটার দাবিদার আরও আগে ছিল, জনগণের যে চাওয়া আকাঙ্ক্ষা যে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এই 13 মাস কি অবৈধভাবে পরিচালনা করলো। জনগণের কিছু প্রশ্ন আছে যেটা আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই। দেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা নির্বাচন করব, জাতীয় নির্বাচন। এই নির্বাচনের উনি তারিখটা এখনও কিন্তু বলতে পারেনি। তার মানে তার তারিখ বলার, অন্তর্বর্তীকালীন সরকারের তারিখ বলার এখন হিম্মতই হয়নি। মাস বলেছে, ফেব্রুয়ারি মাসে মার্চ বলেছে, তারিখটি বলতে পারেনি। আমরা দেখেছি যেদিন উনি এটি ঘোষণা করেছে সেদিন পতিত আওয়ামী লীগ একটি লকডাউনের কর্মসূচি দিয়ে দেশে একটি আশঙ্কাজনক পরিস্থিতির দিকে মানুষকে, জনমনের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি করেছে। যেই পতিত সরকারের প্রধান গণতন্ত্র এবং হরণকারী, ভোট হরণকারী খুনি হাসিনা ভারতে বসে একটি সিগন্যাল দিল, আর সেই সিগন্যালে বাংলাদেশ টোটাল অচলের মতো অবস্থা হয়ে গেল। তাহলে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই বহির্বিশ্ব থেকে একটি সিগন্যালের প্রোটেকশন দিতে পারে না, সেই সরকার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে পারবে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। তবে আশা করছি অবশ্যই যেন সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা সংগঠিত হয়। এবং একই দিনে গণভোট প্রশ্নটা জামাতে ইসলাম সহ 8 দল এটার সাথে দ্বিমত পোষণ করেছে। বিএনপি সাধুবাদ জানিয়েছে। এখন আসেন, বিএনপির সাথে সামঞ্জস্য রেখে প্রধান উপদেষ্টা গণভোটের তারিখটি ঘোষণা করতে পেরেছে, তাই বিএনপি সাধুবাদ জানিয়েছে। যদি গণভোটের তারিখটা ওই জাতীয় নির্বাচনের তারিখের আগে ঘোষণা করতে, তাহলে বিএনপি সাধুবাদ জানাতে পারতো না। তার মানে এখানে দলের কারণে ভোট, দলের স্বার্থের কারণে গণমানুষের যে যাচাই, মত যাচাই এখানে বিক্রি হয়ে যাচ্ছে। মামুন ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে যদি আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট আলাদাভাবে আয়োজন করি তাহলে কিন্তু প্রায় 3,000 কোটি টাকা দেশের ক্ষতি সাধন হবে। এবং বর্তমানে কিন্তু কৃষকরা একটি হুমকির মুখে রয়েছেন, কৃষকরা সমস্যার মধ্যে রয়েছেন। কৃষকদের যদি হিমাগার স্থাপন করা যায় এই টাকা দিয়ে, তাহলে কিন্তু দেশ উপকৃত হবে, কৃষক উপকৃত হবে। আপনি জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি হিসাবে কি বিশ্লেষণ করবেন, কি মূল্যায়ন করবেন? দেখেন, আমরা রাজনীতি করি মানুষের কমিটমেন্টের জন্য, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য। যদি রাজনীতিবিদদের কাছ থেকে দেশের মুক্তি না আসে, তাহলে এই সাধারণ জনগণ তো তার অর্থনৈতিক সমৃদ্ধি হবে না, দেশের সমৃদ্ধি হবে না। তাই আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে, আমার সমালোচক বলেছেন বিএনপির দাবির সাথে একমত হয়েছে বিধায় বিএনপি সাধুবাদ জানিয়েছে। আসলে তা না। বিএনপি কিন্তু জোর করেনি, বিএনপি কিন্তু বলে নেই যে আমার এইটা মানতেই হবে, এটা করতেই হবে। বিএনপি যুক্তি দেখিয়েছে একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট হলে 3,000 কোটি টাকা বাঁচবে, এবং এই 3,000 কোটি টাকা যদি, আমার চেয়ারম্যান বলেছেন যে যদি কৃষকের মধ্যে বন্টন করা হয় তাহলে আলু ব্যবসায়ী তার ক্ষতি থেকে মুক্ত হবে। আসলে আগামী দিনে যদি জনগণ ওনাকে ক্ষমতার মসনদে বসায় বা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেন, উনি কিন্তু বিভিন্ন প্ল্যান তৈরি করেছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, যাতে জনগণ ভালো থাকে। তো যে প্ল্যানগুলো উনি তৈরি করেছেন এর মধ্যে একটা আছে 31 দফা। 31 দফার ছোট্ট একটা কথা বলেছেন যে কৃষি এবং কৃষক এবং যারা কৃষির সাথে জড়িত তাদের ভাগ্য উন্নয়ন। কথাটা কিন্তু খুব ছোট।
যদি আপনি এটা বিশ্লেষণ করেন, এটা কিন্তু অনেক ব্যাপক অনেক সময় লাগবে আলোচনা করতে। কি করবেন উনি? একটা ছোট্ট কথা বলি, যে উনি বলছেন যে একটা কয়েন কার্ড বা একটা কার্ড তৈরি করবেন কৃষকের, লাইক ভোটার আইডি কার্ড, তার সঙ্গে ম্যাচ থাকবে পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের ম্যাচ থাকবে। ম্যাচ থেকে প্রকৃত কৃষককে ওই ভোটার আইডি কার্ডে অন্তর্ভুক্ত করে এই যে কৃষি সামগ্রী, যাতে সরকারের থেকে কৃষি সামগ্রী যেন ডাইরেক্ট কৃষকের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থা নিয়েই কিন্তু উনি আগামী দিনে কাজ করছেন। এবং এর জন্য যত এক্সপার্ট গ্রুপে উনি এক্সপার্ট তৈরি করছেন এবং তাদেরকেও দায়িত্ব দিচ্ছেন যে তোমরা এগুলো একটা শখ তৈরি করো। এই জন্য বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, জনস্বার্থের জন্য, জনগণের জন্য, দেশের মুক্তির জন্য। তাই উনি বলেছেন যে গণভোট করে 2 দিন গণভোট বা 2 দিন 2টা ভোট করে এক হলো দেশের অর্থ অপচয় হবে, পাশাপাশি সময় অপচয় হবে, এবং আপনার যে আজকে নির্বাচন যে কলাকৌশলী, তারাও কিন্তু প্রস্তুত না 2টা নির্বাচন পাশাপাশি করার জন্য। আসলে উদ্দেশ্য 2টা নির্বাচন করার না, উদ্দেশ্য হলো মেইন নির্বাচনকে বন্ধ করার জন্য যত তালবাহানা আছে বাধাগ্রস্ত করাই হলো জামাতের মূল উদ্দেশ্য। আমরা যেতে চাই একটা বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজু ভাই, আপনার কাছে ফিরতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো দল তাল বাহানা শুরু করেছে। এদিকে জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে নো হাঙ্কি পাঙ্কি, এরকম একটি কথা বা শব্দ ব্যবহার করেছেন। আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি যদিও কিছুটা বিব্রতকর, হাঙ্কি পাঙ্কি শব্দটা শুনে। একটি জাতীয় দল এদেশের মানুষের জন্য যারা কাজ করতে চায়, জামাতে ইসলাম, দেশের এবং দেশের জনগণের জন্য যারা বারবার আশাবাদ ব্যক্ত করছে আমরা রাষ্ট্রপ্রধান হলে দেশকে আমরা দুর্নীতিমুক্ত করব, দেশকে আমরা মাস্তান মুক্ত করব, দেশকে আমরা সন্ত্রাস মুক্ত করব, যেই দলের ভাষা দেশের মানুষের পক্ষে কথা বলে, দেশের উন্নয়নের কথা বলে, মাস্তানের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সেই দলের একজন দায়িত্বশীল প্রধানের মুখ থেকে হাঙ্কি পাঙ্কি শব্দটা একটা কেন যেন আমার কাছে মনে হয় একটি এরকম একটি শব্দ। তিনি কিন্তু আরো বলেছেন যে মানে আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করতে জানি। উনি কিছুদিন আগে বলেছে আঙ্গুল সোজা, ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতেও আমরা জানি। আসলে উনি এটা কাকে ইঙ্গিত করে বলেছে সেটা জানি না। তবে এই মুহূর্তে দেশের এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যেভাবে গণ আন্দোলন সম্মিলিতভাবে, এখানে কিন্তু মামুন ভাই যেটা বলল যে এই গণভ্যুত্থান কিন্তু কোনো দলীয় ব্যানারে হয়নি, এটি একটি সর্বসাধারণের। যেমন 71 সালে যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ যারা ছিল, কৃষক, শ্রমিক, জনতা, দিনমজুর, এরাই কিন্তু মাঠে এসে সবার অংশগ্রহণে, সবার অংশগ্রহণে কিন্তু আমরা দেখেছি এদেরই দেশপ্রেমটা বেশি। এখন যারা এই 24-এর গণভ্যুত্থানকে যারা হাইজ্যাক করতে চায়, নিজেরা নিজেদের অবদানকে বারবার প্রমোট করে জাতির সামনে নিজেদেরকে অনেক বিকশিত করতে চায়, আসলে এখানে ছাত্র জনতা, আম জনতা সবাই নেমে পড়েছে দলমত নির্বিশেষে। আমি তো মাঠে ছিলাম, আমরা দেখেছি যে এখানে যদি জনগণ না নেমে আসতো, আম জনতা না নেমে আসতো, কতিপয় ছাত্র এবং যারা আছে, যারা বেশি এই বিষয়ে বয়ান করে, তাদের পক্ষে এটা সম্ভব ছিল না। কারণ বিগত 17 বছরে একটি দানব ফেসিবাদী সরকার, এত সহজে ওনাকে এই উচ্ছেদ করা খুবই কঠিন অবস্থা ছিল। এখন প্রশাসন যে অবস্থায় আছে বাংলাদেশে, এই যে দলীয় প্রধানের মুখ থেকে এরকম বক্তব্য, জনগণ কিছুটা সমালোচনা করছে যে এরকম দলের সিনিয়র পার্সনের মুখ থেকে এরকম শব্দ আমরা আশা করি না। কারণ আমরা ইতিমধ্যে গ্রামগঞ্জ থেকে কিছু জায়গায় নতুন যে জামাতকে একটাবার দেখি না, এরকম একটা কিছু শব্দ উচ্চারণ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো আসলে এই অবস্থায় যদি জামাত এরকম শব্দ ব্যবহার করে জাতির সামনে ছেড়ে দেয়, তাহলে জনগণ হয়তো তাদের থেকে মুখ ফেরায় নিতে বেশি সময় নেবে না। কারণ যেই সময় শেখ মুজিবুরের কন্যা বলেছে যে আমি কিন্তু শেখ মুজিবুরের কন্যা, আমাকে কিন্তু সরানো এত সহজ না, এত অহংকার। তো এত অহংকার যারা করে, আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। তা আমরা আশা করি বর্তমান জনগণের পক্ষের কথা বলে জনগণের ভোট নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দল, সেটা হোক নির্বাচনমুখী যে দলেই হোক না কোনো, সবাই এটা সবার, এটা প্রত্যেকটি দলের একটি এটা চাওয়া থাকে যে আমরা জনগণের আশা পূর্ণ করব, জনগণের ভোট পাওয়ার জন্য জনগণকে বিভিন্ন লোভনীয় অফার দিবে। যেমন বিএনপি কিছুদিন আগে বলেছে, আমির খসরুল মাহমুদ চৌধুরী ভাই বলেছে যে আমরা ক্ষমতায় গেলে 1 কোটি লোকের কর্মসংস্থান করব, চাকরি দেব।
18 মাসের মধ্যে 18 মাসের মধ্যে বিশাল একটি অফার করেছে। আমি কিন্তু বেকার মুক্তি পরিষদের একজন সভাপতি, এখন পর্যন্ত আমাকে খসরু ভাই একটা নকও করেনি যে তুমি তো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি, আমরা নির্বাচন হলে 1 কোটি লোকের কর্মসংস্থান দেবো, তুমি তো বেকারদের নিয়েই কাজ করো। এখন পর্যন্ত খসরু ভাই আমাকে একটাবারও স্মরণ করেনি। তার মানে ওনারা কোন বেকার নিয়ে কি করবে? নির্বাচনের জন্য বলা। হ্যাঁ, এটা নির্বাচনী রাজনৈতিক ভাষা নাকি আসলে বেকারদের প্রতি জনগণের প্রতি ভালোবাসা থেকে তারা বলছে? আমি আশা করি বিএনপির সিনিয়র পার্সনরাও যেন এরকম কিছু কথা বলবে যেটার জন্য গ্রাউন্ড থাকে, ভিত্তি থাকে, শক্তিশালী, যাতে মানুষ যেন বিশ্বাস করে না কথাটা সত্যতা। আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি ফিরতে চাই মামুন ভাই আপনার কাছে। আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, আগামী নির্বাচন নিশ্চয়ই 26শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, কিন্তু কেউ কেউ দল একটু দ্বিমত প্রকাশ করেছেন, কেউ শঙ্কার কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে অনুষ্ঠান করা যায় তাহলে এই প্রশাসনে সেই সক্ষমতা রয়েছে কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশাসন সব যে প্রশাসন করে তা কিন্তু না। যেখানে প্রশাসনের চেয়ে জনগণ বেশি সেখানে প্রথমত সাপোর্ট লাগবে জনগণের। তো বিগত 18 বছর আর জনগণ কোনো ভোট দিতে পারে নাই, সুতরাং সাধারণ জনগণ কিন্তু উন্মুখ হয়ে আছে তারা একটা ভোট, তার রাইট ইস্টাবলিশ করার জন্য। এবং আমি মনে করি যে প্রশাসন যতটুকু পারবে না পারবে তার চেয়ে বেশি পারবে জনগণ, কারণ জনগণ এটা দায়িত্ব নিয়েছে যে ভোট, এই একটা ইয়াং জেনারেশন গড়ে উঠেছে যারা বিগত 18 বছর ভোটই দিতে পারে নাই, ভোট দেয় নাই, তারা বুঝতে পারছে না ভোট কী জিনিস, তাদের কৌতূহলী, সুতরাং তারাই রক্ষা করবে ভোটকে এবং তারাই পরিবেশকে সমস্ত কিছু তারাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, আমার ধারণা। না, কিন্তু বিগত দিনে কিন্তু এককভাবে যে নির্বাচন করেছে, 3টি নির্বাচন ফ্যাসিস্ট সরকার করেছে, তাহলে জনগণ সেটি বাধা দিতে পারলো না কেন? সেই পরিবেশ ছিল না, কারণ ভোট কখন হবে? প্রতিদ্বন্দ্বী যখন প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ইতিপূর্বে দিনের ভোট আপনি দেখেছেন রাতে হয়ে গেছে। বিরোধী দলকে ঘরে ঘরে নিয়ে আমি বিএনপি করি, মামলা হয়েছে এবং আমি ওই পরিবেশে ছিলাম না, ওইখানে যাইনি, তারপরে মামলা হয়েছে। আপনার একটা লিস্ট ধরেছে, তারা লিস্ট পার্যবেক্ষে নিয়ে গেছে, আপনার নাম ধরে যেখানে মামলা হয়েছে প্রত্যেক জায়গায় একটা নাম বসিয়ে দেওয়া হয়েছে এবং তারাই নাম দিয়েছিল একটা গায়েবী মামলা। কত লক্ষ গায়েবী মামলা হয়েছে, কত লক্ষ লোকের এইভাবে হাজার মামলা হয়েছে। তো গায়েবী মামলার পরে আপনি কিভাবে প্রতিরোধ করবে? তো আজকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। এখানে সন্ধ্যাবেলা আপনার বাড়িতে পুলিশ যাবে না, কোনো সিটিজেনের বাড়িতে পুলিশ যাচ্ছে না, যাবে না। সুতরাং সবাই অংশগ্রহণ করবে এবং ভোটের পরিবেশকে নিশ্চিত করবে। পাশাপাশি আমি আরেকটু বলতে চাই, আমার সমালোচকের উনার একটা বিষয় হলো যে উনি বেকার মুক্ত পরিষদের চেয়ারম্যান। তো উনি বললেন যে আমার খসরু ভাই একটা কথা বলেছে এবং আমাকে এখন পর্যন্ত আমাকে খুঁজে নাই। আমি বলতে চাচ্ছি যে আমরা আজকে, আমার মাননীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে সুদীর্ঘ সময় যাবত, আজকে না শুধু মানে এই নির্বাচন আসছে এই উপলক্ষে না, আজকে থেকে আরো বলতে পারি 5 বছর আগে থেকে, 10 বছর আগের থেকে উনি কিন্তু এই দেশকে নিয়ে ভাবছেন এবং একটা করে সাজাচ্ছেন। সেই লন্ডন থেকে আজকে এই বিএনপিকে একটা দানবের মুখে 17 বছর টিকে রাখে, এটা কিন্তু যাচ্ছে ব্যাপার না। এবং সেখান থেকে ঘুরিয়ে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণ বুঝিয়ে দেবে, যেমন তেমন লোকের হাতে দেবে না। তো সেই উনি যদি হোমওয়ার্ক না করতেন, উনি দেশকে ভালো না বাসতেন, এবং তখন থেকে উনি বিভিন্ন সেক্টরকে নিয়ে একের পর এক সাজিয়ে আসছেন। উনি একটা কথা বলেছেন, আমি কৃষক দল করি, আমার দল থেকেই বলি, উনি একটা কথা বলেছেন যে উনি কোনো কৃষকের সন্তানকে চাকরির জন্য দৌড়াতে বলবেন না, কোনো কৃষকের সন্তানকে বলবেন না যে সে চাকরি করবে, তাকে স্বকর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করবে, সেই ব্যবস্থা করবে রাষ্ট্র, এবং সেই ব্যবস্থায় উনি আগামী দিনে নিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে। আমি ফিরতে চাই রাজু ভাই আপনার কাছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন গত 13 তারিখে ফ্যাসিস্ট সরকারের কিছু কর্মী বাহিনী কিন্তু একটা ডাক দিয়েছিল, লকডাউনের ডাক দিয়েছিল। এই যে লকডাউনের ডাক দিল, এই 1 বছর বা 15 মাস পরে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আসলে এই দলগুলোর মধ্যে অনৈক্যের কারণেই কি এরকম একটা সুযোগ তারা গ্রহণ করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, অসংখ্য ধন্যবাদ। খুবই লজিক্যাল একটি প্রশ্ন করেছেন, যেটি আমি উদাহরণ আগে দিতে চাই। যে আমি দেখেছি ডিসকভারি চ্যানেলে বনের মধ্যে বাঘ যখন হরিণ শিকার করে, তো হরিণ শিকার করার আগে আপনার দীর্ঘক্ষণ ওই বাঘ পরিকল্পনায় বসে থাকে নীরবভাবে, যেন আশেপাশে কোনো সাউন্ড না পায়, কেউ না পায় আমি যেখানে আছি। তো দেখে যখন শিয়ালও কিন্তু ওর অপোজিশনে 4-5টা শিয়াল থাকে, দেখে বাঘটা শিকার করার পরে
বাঘের মুখ থেকেও শিকারটা আবার শিয়াল টেনে নিয়ে যায়, এরকম কিছু সিনারি আমরা দেখেছি। আজ দেখেন, দানব সরকার যখন পতিত হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে নিজের জীবন জানমাল সেভ করেছে এবং নিজের দলের কথা ভাবেনি, তো এরকম একটি রাঘব দানব সরকার ওই বাঘের মতো নীরব হয়ে আছে যে কখন আমি সবল দিতে পারবো। কখন সবল দিতে পারবে? হরিণের দল থেকে যখন একটি হরিণ আলাদা হয় তখনই কিন্তু বাঘ ওই একটা হরিণকেই ধরতে যায়, সবাইকে না। তো আমাদের বাংলাদেশে এই যে 24-এর বিপ্লব, জুলাই বিপ্লব সংগঠিত হলো, এখানে প্রত্যেকটি দল, প্রত্যেকটি ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা পতন ঘটিয়েছি, বিধায় 24-এর বিপ্লবটা সফল হয়েছে। এই যে একটা ঐক্যবদ্ধ, স্বাধীনতার পর থেকে আমার মনে হয়, আমার তো বয়স অল্প হবে, 71-এর পর থেকে এ পর্যন্ত এত বড় ঐক্য বাংলাদেশের মানুষ মনে হয় আর দেখেনি। কারণ একটা দানব সরকারকে পতিত করতে গেলে একটা বড় ঐক্যের দরকার ছিল। আল্লাপাক সেটি করিয়েছে, হয়তো বা আল্লাপাকের এটা ইশারাই হয়েছে। এখন যিনি পালিয়ে গেছে তিনি দেখছে যে এই যে এরা যদি ঐক্যবদ্ধ থাকে আমি কিন্তু সবল দিতে পারবো না। ওই যে ডিসকভারি চ্যানেল বাঘের মতো ওখান থেকে নীরবে দেখছে, নিশ্চুপভাবে দেখছে, সাউন্ড করছে না যে কখন এদের মধ্যে ঐক্য নষ্ট হয়, কখন এক দল আর এক দল থেকে আলাদা হয়। আলাদা হলে তো শক্তি কমে যাবে। এই ফাঁকে লকডাউন বলেন আর শাটডাউন বলেন ওরা দিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে জনগণ, সাধারণ যে জনগণ, এদের মনে একটি আতঙ্ক সৃষ্টি করে দেশের জানমালের মানে হেফাজতের বিপরীতে জানমাল নষ্ট করে এই দেশে আবারও ফেসিবাদী রাজত্ব কায়েম করতে চায় তারা। আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। মোহন ভাই, আপনার কাছে ফিরতে হয় যে কথাটি রাজা ভাই বললেন যে রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা অনৈক্য তৈরি হয়েছে। এর কারণে কিন্তু ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আগামী 17ই নভেম্বর কিন্তু তারা শাটডাউন কর্মসূচির একটা ডাক দিয়েছে। শুধুমাত্র সেটি কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। আপনি কি মনে করছেন? আসলে যে লকডাউনটা চলে গেল, এমনভাবে প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আজকের থেকে দেশ বন্ধ, এই দেশ আর ওপেন হবে না। আসলে কি পেরেছে? একজন আওয়ামী লীগের কর্মী কি মাঠে নেমে আপনি একটা মিছিল, বড় মিছিল করতে পারেনি? তো শুধুমাত্র ওই বারবার বলে বাঘ আসছে, বাঘ আসছে। তো একবার খালি হুমকি দিল যে আমি এটা করছি, তাহলে মানুষ, জনগণ কিন্তু দেখলো যে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলাদেশে নাই। তো সুতরাং আবার আগামী দিনে যখন শাটডাউন বলেছে, এইভাবে দুই একবার করতে করতে আর কেউ এগুলো আমলে নেবে না। তো সব কিছু কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে এখন অনৈক্যর বিষয়টা আপনারা শুরু থেকে দেখছেন। 47 সালে জামাতের জন্ম এবং বেড়ে ওঠা সবের মধ্যে কিন্তু তার চরিত্রে সে যা বলে তা করে না, সে যা বিশ্বাস করে সে মানুষকে সেটা বুঝায় না, এবং সবসময় চতুরতার পন্থা অবলম্বন করে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু নিজের নিজেই গোল খেয়ে বসে থাকে, আত্মঘাতী গোল হয়ে যায়। 47-এ সে কি বলল? পুরো পাকিস্তানকে এন্টি ছিল। আবার 71 এসে পাকিস্তানের পক্ষ অবলম্বন করলো, 71 মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবলম্বন করলো। আবার এখন এসে দেখেন যে এই ঠিক আগস্টের পরে এসে তারা বলে সব অবদান তাদের। এখন বলে গণভোট আগে হইতে হবে এবং গণভোট ছাড়া তারা নির্বাচন করতে দেবে না। পিয়ার নিয়ে তো কথা বলেছিল তারা, পিয়ার নিয়ে বলছে দুই পক্ষই পিয়ার হইতে হবে। আসলে কি কিছু হয়েছে? তারা কিন্তু একটা উপস্থাপন করছে, কিন্তু তারা নিজের মাপটা বুঝে নাই যে তার মাপটা কতটুকু। তারা চায় তারা বিছনায় গিয়ে মানে না ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা ক্ষমতায় চলে আসছে। আসলে ক্ষমতা এত দূরে, বাড়ির কাছে না। 4টা ইউনিভার্সিটি দখল করা, 4টা ইউনিভার্সিটিতে এই নিজের পক্ষে মতামত নেওয়া আর পুরো দেশকে মানুষের মতামত নেওয়া এক জিনিস নয়। সে সচিবালয়ের লোকজন বসিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে সে জিতে গেল। এখন মনে করছে সে গণভোট বিভিন্ন ষড়যন্ত্র করে আগামী নির্বাচনটাও পোস্টপোন করতে পারবে। এটা কখনোই। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যদি 10 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান আপনি। আচ্ছা, আমরা জুলাই সনদের আইনি ভিত্তির উপর নির্ভর করে সংবিধান সংস্কারের জন্যই গণভোটের আয়োজন, মত যাচাই, জনমতের মত যাচাই। আসলে জুলাই সনদের জন্য কিন্তু ঐক্যমত একটা গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে সংস্কার কমিশন প্রস্তাবনা করলো নির্বাচন কমিশনে যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য শর্ত শিথিল করা হোক। আগে ছিল যেমন ফেসিবাদী কালাকানুন, ওই কালাকানুনটা কি ছিল? 100টি উপজেলা লাগবে, 22টি জেলা লাগবে, কমিটি লাগবে, কার্যক্রম লাগবে। সেই ফেসিবাদী কালাকানুনটাকে শিথিল করে সংস্কার কমিশন নির্বাচন কমিশনে এই রিসেন্ট আপনার এই সরকার গঠনের পরে প্রস্তাবনা করেছে যে এটাকে কমিয়ে নিয়ে আসা হোক, মানে 5টি জেলা
22টি উপজেলা এবং 5,000 ভোট। আর ওখানে কালা কানুনে ছিল ফেসিবাদী সময় 20,000 ভোটার সদস্য। যদি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসলে জনগণের সরকারই হয়ে থাকে বা জনগণের মতকে প্রাধান্য দিয়ে গণভোটের আয়োজনের করার সত্যিকারেই এটা সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সংস্কার কমিশনের প্রস্তাবনা কেন নির্বাচন কমিশন মানল না? এটাও তো একটা সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল, জুলাই সনদে এটাও তো একটা উল্লেখ আছে। তাহলে এটা হচ্ছে কেমন, মানে বর আসার আগে বিয়ে কবুল বলা শেষ। এটা একটা জনগণের সামনে নাটকের মঞ্চস্থ তৈরি করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সামনে ভণ্ডামি করছে। সংস্কার কমিশন যেখানে প্রস্তাবনা করছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা কমিশন। তাহলে সেই কমিশনের প্রস্তাবনা নির্বাচন কমিশন কেন মানল না? কেন এই ফাঁসিবাদী কালা কানুনের উপর নির্ভর করে দল নিবন্ধন দিতে বাধ্য হচ্ছে? এ বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো আগামী আয়োজনে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।